ডিটেলস। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন বলছে একটি নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠীর সমন্বিত অঞ্চলকে কি বলা হয়। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জলবায়ুতে যখন বিভিন্ন ধরনের উদ্ভিদ বা বিভিন্ন ধরনের প্রাণী একসঙ্গে বসবাস করে বা অবস্থান করে তাকে আমরা কি বলবো, ইকোটোন। ইকোটোন তো তোমাদের ইকোসিস্টেম ক্লাসে পড়িয়েছি। বায়োম, বায়োস্ফিয়ার আর ইকোক্লাইন, বলো কি হবে অ্যান্সার। গুড। এখানে আবার শব্দ করছে। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, যে আমি যে তোমাদেরকে রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম সেই ক্লাসে কি চচ্চর শব্দ করছিল? আচ্ছা একটু থামো তো দেখি, আমি আমার মোবাইল থেকে দেখি চচ্চর শব্দ করছে কিনা। তার আমি দেখছি চচ্চর শব্দ। আচ্ছা কালকের রেকর্ডিং ক্লাসটা কি কালকে কেউ দেখেছো? হ্যাঁ স্যার, আওয়াজ হয়নি তো। তাহলে আওয়াজ তো হয়নি, তোমাদের মোবাইলে কোনো প্রবলেম করছে। কালকে রেকর্ডিং ক্লাসে কি কারো কোনো প্রবলেম হয়েছে রেকর্ডিং না স্যার, ক্লাসটাতে? প্রবলেম বলতে কারো মাইক যখন অন থাকছে তখনই আওয়াজটা হচ্ছে, আর তাছাড়া হচ্ছে না। তাহলে মাইক অন করো না কো, হ্যাঁ তারপর আমি একবার চেক করে তবু দেখে নিই, তোমরা বারবার যখন বলছো। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, আমরা এখানে পেলাম একটি নির্দিষ্ট জলবায়ুর অন্তর্গত বিভিন্ন ধরনের উদ্ভিদ গোষ্ঠী প্রাণী গোষ্ঠীর সমন্বিত অঞ্চল। না কোনো তো সাউন্ডের প্রবলেম করছে না, সাউন্ডের কোনো প্রবলেম নেই, আমি চেক করে দেখলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে সঠিক আনসার হবে তোমাদের বায়োম। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, বায়োম হচ্ছে কারেক্ট। দেখো সাউন্ডের কোনো প্রবলেম নেই। দেখো বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে, বায়োম কাকে বলে, দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রায় একই ধরনের পরিবেশগত অবস্থা লক্ষ্য করা যায় এবং প্রাকৃতিক দিক থেকে একই রকমের জীবসমূহের সমাবেশ পরিলক্ষিত হয় তাকে কি বলা হয়, বায়োম বলা হয়। তাহলে বায়োম জিনিসটা কি, পৃথিবীর যে সমস্ত অঞ্চল, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে, যে কোনো অঞ্চলে একই ধরনের পরিবেশ যদি অবস্থান করে বা লক্ষ্য করা যায় এবং সেখানে যে জীবকুল অবস্থান করছে সেই জীবকুলের সমষ্টিকে বলছে বায়োম। যেমন দেখো মরুভূমি বায়োম হতে পারে, মরু বায়োম, তুন্দ্রা বায়োম। ঠিক আছে, এই ধরনের বায়োম গুলোকে আমরা জানবো। তারপরে কি বলছি দেখো, বায়োম হলো পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক। তাহলে পরিবেশ প্রণালীর বৃহত্তম একক কাকে বলা হয়, পরিবেশ প্রণালীর বৃহত্তম একককে বলা হয় বায়োম। উদ্ভিদ ও প্রাণী জগৎ মাটি এবং জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলা হয় বায়োম। ঠিক আছে, কি বলছে, উদ্ভিদ ও প্রাণী জগৎ, এখানে দেখো উদ্ভিদ ও প্রাণী জগৎ মাটি এবং জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে কি বলা হয়, বায়োম। এই সংজ্ঞাটাও কিন্তু ভালো করে একটু মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোন বায়োমে, আনসার করো। বলছে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়োমে, কি হবে অ্যান্সার বলো। এটা আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে চ্যাপারেল বায়োম। বোঝা গেল, তাহলে গ্রীষ্মকাল শুষ্ক হবে এবং শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে গ্রীষ্মকালে আমাদের সাধারণত বৃষ্টিপাত হয়, আর এখানে কি হচ্ছে চ্যাপারেল বায়োমে গ্রীষ্মকালটা শুষ্ক হচ্ছে আর শীতকালে বৃষ্টিপাত হয়, তাই এটাকে কি বলা হয়, চ্যাপারেল বায়োম বলা হয়। এগুলো আমরা ডিটেলসে সবই পড়বো আজকেই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট বায়োম গড়ে উঠেছে কোথায়।
বলছে ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট। বোঝা গেল? তাহলে ট্রপিক্যাল মানে চিরসবুজ বৃষ্টি ক্রান্তীয় মানে অরণ্য দেখা যায় 10 ডিগ্রি উত্তর, 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ, 10 ডিগ্রি দক্ষিণ, আর কি বলছে 0 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ। কি হবে অ্যান্সার? ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট দেখা যায় কোন অঞ্চলটিতে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে 0 থেকে 10 ডিগ্রি উত্তর বা দক্ষিণে। দেখো এবার কি বলছে, বলছে ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্টকে ক্রান্তীয় চিরহরিৎ, মানে এটা বৃষ্টি হবে, ঠিক আছে, এটা বৃষ্টি হবে। বলছে ট্রপিক্যাল রেন ফরেস্ট কে ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য বলা হয়, কারণ এই অঞ্চলে সারা বছর উচ্চ তাপমাত্রা বিরাজ করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তাই একে সর্বোৎকৃষ্ট, কি বলছে, সর্বোৎকৃষ্ট বায়োম বলা হয়। তাহলে সর্বোৎকৃষ্ট বায়োম কাকে বলা হয়? ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যকে কি বলা হয়? সর্বোৎকৃষ্ট বায়োম বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট। এবার আমরা এর অবস্থান জানবো। অবস্থান দেখো, অবস্থান বলছে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বায়োম, অর্থাৎ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বায়োম প্রধানত নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ। বোঝা গেল? ধরো এটা ধরো পৃথিবী, এই একটা পৃথিবী, মিডিল দিয়ে নিরক্ষরেখা গেছে, এটা 10, এটা 20, এটা 30 যাচ্ছে। এই 10 থেকে এই 10, অর্থাৎ এই অঞ্চলটাতে, এইখান থেকে এই অঞ্চলটাতে কি দেখা যায়? ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট দেখা যায়। তাই বলছে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণে দেখা যায়। কোথায় কোথায় দেখা যায় দেখো, আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, ইন্দো মালয়েশিয়া, বিশেষত জাভা, সুমাত্রা, বর্নিও, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বায়োম দেখা যায়। এই বায়োমের কি কি বৈশিষ্ট্য আছে দেখো। এর বায়োমের বৈশিষ্ট্য হচ্ছে গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কত? বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার বেশি। সারা বছর সূর্যের আলো লম্বভাবে কিরণ দেয়। বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে পরিচালন প্রক্রিয়ায়, অর্থাৎ পরিচালন বৃষ্টিপাত প্রচুর হয়। অর্থাৎ আমরা বৃষ্টিপাতের যে প্রকারগুলো জানবো, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণিপাত বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত রয়েছে। তো তার মধ্যে পরিচালন বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে বৃষ্টিপাতটা হয়ে থাকে। নেক্সট বলছে অরণ্য অত্যন্ত ঘন প্রকৃতির হওয়ায় সূর্যালোক ও বৃষ্টিপাত সরাসরি ভূমিভাগে পড়ে না। অর্থাৎ এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঘন ঘন বনভূমি দেখা যায়। এই অঞ্চলে প্রচুর বনভূমি দেখা যায় ঘন, যে কারণে কি হয়, সূর্যের আলো কিন্তু মাটিতে কিন্তু পৌঁছাতে পারে না। বোঝা গেল? এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে মনে রেখো। তারপর দেখো জীববৈচিত্র্য। তাহলে এখানকার জীববৈচিত্র্য কি হবে? এখানে চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়। এখানে চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়। এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদগুলো হলো আয়রনউড, রোজউড, মেহগিনি। কি কি বললাম? তাহলে এই চিরহরিৎ অরণ্য কোনগুলো? আয়রনউড, রোজউড এবং মেহগিনি। এগুলো হচ্ছে জীববৈচিত্র্যের মধ্যে পড়ছে। এক নজরে আমরা কিছু ইনফরমেশন দেখে নিব। পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কোথায়? পৃথিবীর বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে। পৃথিবীর মধ্যে সর্বাধিক প্রাথমিক উৎপাদন হয় কোথা থেকে? মানে উৎপাদক রয়েছে কোথায়? সেটা রয়েছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে রয়েছে সব থেকে বেশি উৎপাদক। নেক্সট 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন আনসার করো। উন্মুক্ত সামুদ্রিক পরিবেশে যে সকল সামুদ্রিক জীব নিয়ে গড়ে ওঠে তাকে কি বলা হয়? আনসার করো। বলছে উন্মুক্ত সামুদ্রিক পরিবেশে যে সকল সামুদ্রিক জীব নিয়ে গড়ে ওঠে তাকে কি বলা হয়? নেরিটিক বায়োম, ব্যাথিয়াল বায়োম, লিটেরাল বায়োম আর পিলোজোইক বায়োম। কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, পিলেজোইক বায়োম। ঠিক আছে, পিলেজোইক বায়োম কাকে বলা হয়? অর্থাৎ ওপেন ওসিয়ান, যেটাকে বলছে মুক্ত
মুক্ত সমুদ্রকে কি বলছে? মুক্ত সমুদ্রকে বলছে পিলেজয়িক বায়োম। এটা কিন্তু ভালো করে মনে রেখো। কিছু কিছু জিনিস আমাদের কনসেপ্ট এমসিকিউর মাধ্যমে ক্লিয়ার করতে হবে, ওইগুলো ডিটেলস তোরা জানার দরকার নেই, এমসি গুলো পড়লে কিন্তু হয়ে যাবে। তাহলে উন্মুক্ত এবং সামুদ্রিক পরিবেশে যে সামুদ্রিক জীব নিয়ে গড়ে ওঠে তাকে কি বলছে? তাকে বলছে আমরা দেখছি পিলোজয়িক বায়োম বলছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে প্রচুর শামুক, কচ্ছপ, হাইড্রা, সাপ পাওয়া যায় কোন বায়োমে? নেরিটিক বায়োম, তারপর বলছে কি বথিয়াল বায়োম, লিটোরাল বায়োম, আর কোনোটা নয়। আনসার করো। তাহলে কোন বায়োমে প্রচুর শামুক, কচ্ছপ, হাইড্রা, সাপ এগুলো পাওয়া যায়? বলে ফেলো। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি। লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ। প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। ওকে ওকে, প্রত্যেক চেষ্টা করো। দেখো লিটোরাল বায়োম বলতে কি বোঝায়? লিটোরাল বায়োম বলতে বোঝাচ্ছে যেটা কোস্টাল এরিয়া। বোঝালো কোস্টাল এরিয়া মানে কি বলতো? ধরো এখানে একটা সমুদ্র আছে, ঠিক আছে? এই সমুদ্রের, এটা তো তীর, সমুদ্রের তীর এলাকায়, এই যে সমুদ্রের তীর এলাকায় যে বায়োমটা দেখতে পাবো, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী এলাকায় যে বায়োমটা দেখা যায় তাকে বলছে লিটোরাল বায়োম। বোঝা গেল? অর্থাৎ সমুদ্রের তীরবর্তী এলাকায়, অর্থাৎ সেখানে কিন্তু শামুক, কচ্ছপ, হাইড্রা, সাপ এগুলো সব থেকে বেশি পরিমাণে দেখা যায়, তাই একে কি বলছে? লিটোরাল বায়োম। তাহলে লিটোরাল বায়োম বলতে বোঝাচ্ছে কি? দ্য কোস্টাল রিজিয়ন অফ দ্য ওসিয়ান, অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় যে বায়োমটি দেখা যায় তাকে কি বলছে? লিটোরাল বায়োম বলছে। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। 6 নম্বর কোশ্চেন আনসার করো। সব থেকে বেশি প্রজাতির উদ্ভিদ দেখা যায় কোথায়? ক্রান্তীয় চিরহরিৎ বায়োম, তৈগা বায়োম, চ্যাপেরাল বায়োম, আর নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। আনসার করো 6 নম্বরটা। কিছুক্ষণ আগেই তো বলে দিলাম, আবার ভুল করছো কেন? কিছুক্ষণ আগেই তো বলে দিলাম সেটা হবে কি? ক্রান্তীয় চিরহরিৎ বায়োম। কিছুক্ষণ আগেই তো বলে দিলাম, ক্লাস করার পরেও যদি ভুল করো তাহলে হবে কি করে, তাই না? এই দেখো, এই তো কিছুক্ষণ আগেই তো বলে দিলাম, এখানে সব থেকে বেশি কিন্তু জীব বৈচিত্র্য দেখা যায়। দেখো, পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় কোথায়? পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয়। তবুও বলছো তোমরা অপশন নাম্বার ডি, তাহলে কি করে হবে? ক্লাস কি ভালো করে মন দিয়ে করছো না? তাহলে সব থেকে বেশি পরিমাণে প্রজাতি দেখা যায় কোথায়? সেটা হবে ক্রান্তীয় চিরহরিৎ বায়োমে। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, তুন্দ্রা অঞ্চল দেখা যায় যে বায়োমে?
তুন্দ্রা অঞ্চল দেখা যায় কোন বায়ুমে? তুন্দ্রা বায়ুমে, তৈগা বায়ুমে, চাপারাল বায়ুমের, আর্দ্র নাতিশীতোষ্ণ বায়ুমে। কি হবে আনসার 7টা? গুড। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, তুন্দ্রা বায়ুম। তাহলে তুন্দ্রা বায়ুমে কিন্তু তুন্দ্রা অঞ্চল দেখা যায়। এবার আমরা তুন্দ্রা বায়ুম সম্পর্কে পড়বো। দেখো তুন্দ্রা বায়ুমের অবস্থান দেখো, উত্তর আমেরিকা ও ইউরেশিয়া মহাদেশে দেখা যায়। তুন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে পতিত বা অনুর্বর জমি। এই বায়ুমটি কুমেরু মহাদেশের দ্বীপগুলিতে অবস্থিত, যেমন হচ্ছে আলাস্কা, কানাডা, উত্তর প্রান্ত, গ্রিনল্যান্ড, রাশিয়া, সাইবেরিয়া, অর্থাৎ যেখানে শীত প্রধান, যেখানে সারা বছর বরফে আবৃত থাকে, সেই সমস্ত এলাকায় তুন্দ্রা বায়ুম দেখা যায়। অর্থাৎ যেখানে বরফ পড়ে, বোঝা গেল, যেখানে সাদা সাদা বরফে আবৃত, সেখানে কিন্তু তুন্দ্রা বায়ুম দেখা যায়। নেক্সট দেখো, নেক্সট বলছে কি দেখো, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? সূর্যালোকের অনুপস্থিতির কারণে এই অঞ্চলের তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের নিচে থাকে। বোঝা গেল, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে সূর্যালোকের অনুপস্থিতির কারণে এই অঞ্চলের তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের নিচে থাকে। তারপর দেখো বলছে বছরের 7 থেকে 8 মাস তুষারে আবৃত থাকে। তুন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে উন্মুক্ত প্রান্তর, মানে একদম খোলা খোলা একদম পরিবেশ। তুন্দ্রা শব্দটির অর্থ হচ্ছে উন্মুক্ত প্রান্তর। তুন্দ্রা অঞ্চলের প্রধান মৃত্তিকার নাম হচ্ছে কি লিথোজল মৃত্তিকা। আর তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? ক্রায়োফাইট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বরফে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়, তবুও আনসার হবে কি ক্রায়োফাইট। তাহলে তুন্দ্রা মানে কি? তুন্দ্রা মানে বরফ, আর বরফে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়? ক্রায়োফাইট বলা হয়। এখানকার উদ্ভিদগুলো পত্রহীন, মানে বেশিরভাগ উদ্ভিদের পাতা থাকে না, মানে পত্রহীন গুল্ম জাতীয় উদ্ভিদ হয়ে থাকে। এছাড়াও কি কি দেখা যায়? মস, লিচেন, মস ও ক্যাম্পিয়ন, উইলো ইত্যাদি উদ্ভিদ গোষ্ঠী দেখা যায়। এগুলো সব ইনফরমেশন মুখস্থ করতে হবে। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই অঞ্চলে প্রাণীদের শরীরে ঘন নরম মানে এটা পোশাক হবে, ঠিক আছে? পোশাক দেখা যায়। পোশাক মানে এখানে পশম, সরি এটা পোশাক না, এটা পশম হবে। বোঝা গেল, টাইপিং ভুল হয়েছে। এটা কি হবে? পশম দেখা যায়। তাহলে কি বলছে? অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এখানকার যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের শরীরে ঘন নরম পশম দেখা যায়। চলো 8 নম্বর আনসার করো। নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বায়ুম কোথায় বরিয়াল নামে পরিচিত? তাহলে নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বায়ুমটি কোথায় বরিয়াল নামে পরিচিত? বলো, বরিয়াল নামে পরিচিত কোথায়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া, ইউরোপ। কি হবে আনসার? প্রত্যেকে আনসার করো। একদম কারেক্ট, সবার সঠিক আনসার অপশন নাম্বার এ, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাতে নাতিশীতোষ্ণের যে সরলবর্গীয় বৃক্ষ রয়েছে সেটা কি বলা হয়? বরিয়াল বলা হয়। এটা একটা ইনফরমেশন ভালো করে মনে রেখো। তারপর 9 নম্বর কোশ্চেন বলছে বাউবাব। বাউবাব কোন বায়ুমের অন্তর্গত? বাউবাব কোন বায়ুমের অন্তর্গত? ক্রান্তীয় কাঁটাঝোপ বায়ুম, ক্রান্তীয় মৌসুমী বায়ুম, উপক্রান্তীয় বৃষ্টিবহুল বায়ুম, আর ভূমধ্যসাগরীয় বায়ুম। কি হবে আনসার 9টা? তাহলে এখানে মনে রাখবে, এটা সঠিক আনসার অপশন নাম্বার এ, ক্রান্তীয় কাঁটাঝোপ বায়ুম। তাহলে ক্রান্তীয় কাঁটাঝোপ বায়ুমকে কি বলা হয়? বাউবাব বলা হয়। এই পয়েন্টটাও কিন্তু ভালো করে মনে রেখো, এগুলো হচ্ছে ইনফরমেশন। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ অঞ্চলের বায়ুম। দেখো কি বলছে, এটি সাধারণত তৃণভূমি বায়ুম। কি বললাম? তাহলে নাতিশীতোষ্ণ বায়ুমকে কি বলা হয়? নাতিশীতোষ্ণ বায়ুমকে বলা হয় তৃণভূমি বায়ুম বলা হয়। আর এটি সাধারণত কোথায় কোথায় দেখা যায় আমরা দেখবো, ইউরেশিয়া। ইউরেশিয়াতে এটার নাম হচ্ছে কি স্টেপিস বলা হয়। ইউরেশিয়াতে এটাকে স্টেপিস বলা হয়।
উত্তর আমেরিকা মহাদেশে যেমন কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে পেইরি নামে পরিচিত, আর এটি পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত, আনসার হবে কি পেইরি। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা ও উরুগুয়েতে কি যে কি এটা কম্পাস হয়েছে, এটা হচ্ছে কি পম্পাস হবে। এত টাইপিং ভুল হয়েছে না, এটা কি হবে পম্পাস, আমি পরে ঠিক করে দেবো, ঠিক আছে। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা এবং উরুগুয়েতে এটাকে কি বলা হয় পম্পাস নামে পরিচিত। দক্ষিণ আমেরিকায় এটিকে আবার কি বলা হয় ভেল নামেও পরিচিত, ঠিক আছে। দক্ষিণ আমেরিকা এটা ভেল বলা হয়। এটা দক্ষিণ আমেরিকা হওয়ার তো কথা নয়, এটা দক্ষিণ আফ্রিকা হওয়ার কথা, প্রচুর ভুল হয়েছে টাইপিং, এটা দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা এটাকে কি বলা হয়, দক্ষিণ আফ্রিকা এটাকে বলা হয় ভেল্ট বলা হয়। আর দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে কি বলা হয় ডাউন্স বলা হয়। আর নিউজিল্যান্ডে এটিকে কি বলা হয় ক্যান্টাবেরি বলা হয়। বোঝা গেল এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ওটা সাউথ আফ্রিকা হবে সুমন, সাউথ আফ্রিকা হবে, ওগুলো টাইপিং ভুল হয়েছিল, আমি ঠিক করে দিলাম। চ্যাপারেলটা একবার বলে দেবো, মনিরা বলে দেবো, থামো একটু ওয়েট করো, বলে দেবো, ক্লাস তো আমি ডিটেলসে করাচ্ছি, সব বলে দেবো। দেখো নেক্সট দেখো, যে সমস্ত প্রাণী পাথর ও বৃক্ষের গুড়ি লতা পাতায় বসবাস করে তাকে কি বলা হয় ক্রিপ্টোজয়িক, তারপর যে কেমোজয়িক, সিনোজয়িক আর এনোজয়িক, কি হবে আনসার? অর্থাৎ কি বলছে পাথরের গুড়িতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয়? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ ক্রিপ্টোজয়িক। বোঝা গেল? তাহলে যে সমস্ত প্রাণী পাথর ও বৃক্ষের গুড়িতে জন্মায় তাদেরকে কি বলা হয় ক্রিপ্টোজয়িক বলা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন আনসার করো, দার্জিলিং এর জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়? দার্জিলিং এর জঙ্গলে রেড পান্ডা, বুনো গাধা, জেব্রা, অলিভ রিডেল টার্টল বা অলিভ রিডেল কচ্ছপ, কি হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার এ রেড পান্ডা। তাহলে দার্জিলিং জঙ্গলের নিচের কোন প্রাণীটি দেখা যায়? অপশন নাম্বার এ হচ্ছে কি রেড পান্ডা দেখা যায়। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম লবণাক্ত জলের কুমির, কচ্ছপ, গাঙ্গেয় ডলফিন আর ঘড়িয়াল, কি হবে আনসার? তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি, লাইভ এবং রেকর্ডিং, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। সঠিক আনসার হবে কি অপশন নাম্বার সি গাঙ্গেয় ডলফিন, ঠিক আছে, গাঙ্গেয় ডলফিন হবে আনসার। নেক্সট দেখো, ইকোলজিক্যাল ট্রানজিশন ধারণাটি প্রথম কে দিয়েছিল? ইকোলজিক্যাল ট্রানজিশনের ধারণাটি প্রথম কে দিয়েছেন? এলটন, তারপর হচ্ছে কি ব্যানেট, তারপর দেখো বলছে কি বার্কলে, আর আর নেক্সট কোশ্চেন বলছে র্যাটজেল, কি হবে আনসার? ভুল হোক, চেষ্টা করো ভুল হোক।
তাহলে এটা সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যানেট। তাহলে ইকোলজিক্যাল ট্রানজিশন কথাটি বলেছেন কে? ব্যানেট বলেছেন। তাহলে ইকোলজিক্যাল ট্রানজিশনটা কি দেখো, ইকোলজিক্যাল ট্রানজিশন মিনস মানে ইকোলজিক্যাল ট্রানজিশন হলো দ্য গ্র্যাজুয়াল শিফট ফ্রম ফসিল ফুয়েল টু রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি। অর্থাৎ কি বলছে এখানে, বলতে চাইছে যে গ্র্যাজুয়াল ধীরে ধীরে পরিবর্তন, ধীরে ধীরে পরিবর্তন হয় কোথা থেকে? জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েল মানে কি? জীবাশ্ম জ্বালানি, মানে কয়লা, পেট্রোল, এগুলো তো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি থেকে যখন আমরা ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি কোনগুলো? সৌরশক্তি, তারপর বায়ু শক্তি, বুঝতে পেরেছো? জলশক্তি, জলবিদ্যুৎ শক্তি, এইগুলোতে যখন আমরা পরিবর্তন করব ধীরে ধীরে, সেটাকে আমরা কি বলবো? ইকোলজিক্যাল ট্রানজিশন। বোঝা গেল? তাহলে ইকোলজিক্যাল ট্রানজিশন কি? যখন আমরা রিনিউয়েবল মানে কি হচ্ছে ফসিল ফুয়েল থেকে যখন আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ধীরে ধীরে পরিবর্তন হই, সেটাকে বলছে ইকোলজিক্যাল ট্রানজিশন। 14 নাম্বারটা দেখো, 14 নাম্বার বলছে নিচের কোনটি অ্যানথ্রোপোজেনিক বায়োম? নিচের কোনটি অ্যানথ্রোপোজেনিক বায়োম বলা হয় বলো? সুপীয় জল, তৃণভূমি, বৃষ্টি অরণ্য আর শস্য ক্ষেত্র। কি হবে অ্যান্সার? সঠিক আনসার অপশন নাম্বার ডি, শস্য ক্ষেত্র। কেন দেখো শস্য ক্ষেত্র? অর্থাৎ কি বলছে দেখো, এই যে অ্যানথ্রোপোজেনিক বায়োম, অ্যানথ্রোপোজেনিক বায়োম মানে কি? যে বায়োমের মানুষের হস্তক্ষেপের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ যে বায়োম মানুষের হস্তক্ষেপের ফলে সৃষ্টি হয় তাকে কি বলছে? অ্যানথ্রোপোজেনিক বায়োম। অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে শস্য ক্ষেত্র। কারণ শস্য ক্ষেত্র যেটাকে ক্রপ ফিল্ড বলা হয়, সেটা কিন্তু মানুষই কিন্তু তৈরি করে। তো অপশন নাম্বার ডি। 15 নম্বর কোশ্চিন, নিচের কোন বাস্তুতন্ত্রটি ভূপৃষ্ঠের সর্বাধিক জায়গা জুড়ে বিস্তৃত? বলো। অর্থাৎ নিচের কোনটি ভূপৃষ্ঠের সব থেকে জায়গা জুড়ে বিস্তৃত? মরু বাস্তুতন্ত্র, তৃণভূমি, পার্বত্য আর সামুদ্রিক। সব থেকে বেশি কোনটা রয়েছে? কোন বাস্তুতন্ত্রটি পৃথিবীতে সব থেকে বেশি রয়েছে? সঠিক আনসার অপশন নাম্বার ডি, সামুদ্রিক। তাহলে সামুদ্রিক বাস্তুতন্ত্র হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, সামুদ্রিক বাস্তুতন্ত্র। চলো নেক্সট দেখো, 16 নম্বর বলছে নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে। নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? ধান ক্ষেত, বনভূমি, তৃণভূমি আর হ্রদ। কি হবে অ্যান্সার? তো সঠিক আনসার অপশন নাম্বার এ, ধান ক্ষেত। ধান ক্ষেতকে কি বলা হয়? কৃত্রিম, যেটা মানুষ তৈরি করে। 17 নম্বর আনসার করো, পৃথিবী পৃষ্ঠের যে অংশে জীবন বিরাজ করে তাকে কি বলা হয়? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার আর বায়োস্ফিয়ার। লিথোস্ফিয়ার মানে হচ্ছে শিলামণ্ডল, হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে জলমণ্ডল, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল আর বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল। কি হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার ডি, বায়োস্ফিয়ার। বোঝা গেল? অপশন নাম্বার ডি। 18 নম্বরটা, 18 নম্বর কোশ্চেন বলছে দেখো, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? যুগোরোডিয়ার, উদ্ভিদিয়ার, বায়োস্ফিয়ার, কোনোটা নয়। কি হবে অ্যান্সার? ইকোসিস্টেমের বৃহত্তম একককে কি বলা হয়? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার সি, বায়োস্ফিয়ার। 18 নম্বর কোশ্চেন, এগুলো সব ডিটেলসে ক্লাস করিয়েছি ইকোসিস্টেম ক্লাসে। জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীকে কি বলা হয়? প্ল্যাঙ্কটন, ফনা, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। কি হবে অ্যান্সার? 18 নম্বরটা সঠিক আনসার কি হবে? এটা হবে জু প্ল্যাঙ্কটন। বোঝা গেল? উদ্ভিদ যদি বলে তাহলে হতো ফাইটোপ্ল্যাঙ্কটন, যেহেতু প্রাণী বলেছে তাই হবে আনসার জু প্ল্যাঙ্কটন। 19 নম্বরটা, সব থেকে স্থায়ী ইকোসিস্টেম কোনটি? সব থেকে স্থায়ী ইকোসিস্টেম মরুভূমি, সমুদ্র, পর্বত আর বনভূমি। কি হবে আনসার?
দেখো সব থেকে স্থায়ী ইকোসিস্টেম কি, সব থেকে স্থায়ী ইকোসিস্টেম বলা হয় কাকে, সেটা হবে আমাদের সমুদ্র। সমুদ্রকে আমরা কি বলবো, সমুদ্রকে বলবো আমরা স্থায়ী ইকোসিস্টেম। ক্লিয়ার? চলো 20 নাম্বার দেখো। 20 নাম্বার বলছে দক্ষিণ আমেরিকায় দেখা যায় নদীর তীরে সাভানা তৃণভূমি। দক্ষিণ আমেরিকায় দেখা যায় নদীর তীরে সাভানা তৃণভূমি, অর্থাৎ কোন নদীর তীরে দেখা যায়? অ্যামাজন, ওরিনিকো, এ বি, কোনটা নয়। কি হবে আনসার? সঠিক আনসার অপশন নাম্বার বি। একটু বুদ্ধি করে আনসার করতে হবে। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রয়েছে 9647300217। এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে পারবে। আর ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস করে থাকি। লাইভ এবং রেকর্ডিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ। প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং সঙ্গে থাকছে তোমাদের স্পেশাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট থাকছে রেগুলার। তো তোমরা যারা কিন্তু 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো।